হ্যালো, আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচনার বিষয় ফৌজদারি আদালতের প্রকার এবং অধীনতা। ফৌজদারি কার্যবিধি 1898 এর 6-1 ধারা অনুযায়ী বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং অন্য আইন দ্বারা গঠিত আদালত ব্যতীত ফৌজদারি আদালত দুই প্রকার। নাম্বার 1 দায়রা আদালত, নাম্বার 2 ম্যাজিস্ট্রেট আদালত। প্রিয় স্টুডেন্ট, আমরা এই দুই প্রকার আদালতকে একজন মানুষের দুইটা হাতের সাথে তুলনা করব। আমার বোর্ডে খেয়াল করুন। একটা মানুষের দুইটা হাত থাকে, একটা ডান হাত, একটা বাম হাত। আমরা জানি প্রত্যেকটি মানুষের ডান হাতে শক্তি বেশি থাকে। ডান হাত দিয়ে সে সব শক্তি প্রয়োগ করতে পারে। ডান হাত দিয়ে আমরা খাইতে পারি, আমরা লিখতে পারি, কাউকে আঘাত করতে পারি। কিন্তু বাম হাত দিয়ে কিন্তু ডান হাতের মতো সব শক্তি প্রয়োগ করা যায় না, কারণ বাম হাতে একটু শক্তিটা কম থাকে। তাহলে তুলনামূলকভাবে ডান হাতটা হচ্ছে শক্তিশালী হাত। ডান হাত দিয়ে সবকিছু করা যায়, সব শক্তি প্রয়োগ করা যায়, কিন্তু বাম হাত দিয়ে সব শক্তি প্রয়োগ করা যায় না। অনুরূপ আমরা যদি এই আদালতকে আমাদের হাতের সাথে তুলনা করি, তাহলে দায়রা আদালত ডান হাতের মতো একটা শক্তিশালী আদালত। দায়রা আদালত সব শক্তি প্রয়োগ করতে পারে, সব ক্ষমতা প্রয়োগ করতে পারে। এই দায়রা আদালত মৃত্যুদণ্ড দিতে পারে, দায়রা আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারে এবং আইনে অনুমোদিত সকল দণ্ড প্রদান করতে পারে। কাজেই আমরা ডাইন হাতকে তুলনা করি দায়রা আদালতের সাথে। দায়রা আদালত আর বাম হাত যেমন সব শক্তি প্রয়োগ করতে পারে না, শক্তি একটু কম, তেমনি ম্যাজিস্ট্রেট আদালত সব শক্তি প্রয়োগ করতে পারে না। ম্যাজিস্ট্রেট আদালত মৃত্যুদণ্ড দিতে পারে না, যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারে না। ম্যাজিস্ট্রেট আদালত 5 বছর পর্যন্ত কারাদণ্ডযোগ্য অপরাধের বিচার করতে পারে। আর পূর্বে 10,000 টাকা অর্থদণ্ড দিতে পারত, এখন নতুন অ্যামেন্ডমেন্ট অনুযায়ী 5 লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড দিতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাজিস্ট্রেট আদালতের কিন্তু ক্ষমতা দায়রার সমান না, দায়রার মতো এত ক্ষমতা নাই। কাজেই আমরা ম্যাজিস্ট্রেট আদালতকে বাম হাতের সাথে আমরা তুলনা করতে পারি। ম্যাজিস্ট্রেট, তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? শক্তিশালী, সকল ক্ষমতা প্রয়োগ করতে পারে, মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড সহ যাবতীয় দণ্ড এবং ক্ষমতা প্রয়োগ করতে পারে দায়রা আদালত। আর ম্যাজিস্ট্রেট 5 বছর পর্যন্ত কারাদণ্ডযোগ্য অপরাধের বিচার করতে পারে এবং 5 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড দিতে পারে নতুন অ্যামেন্ডমেন্ট অনুযায়ী। ঠিক আছে? এখন এই দায়রা আদালত, খেয়াল করবেন, আমরা যে দায়রা আদালতটা দেখলাম, এই দায়রা আদালতে 3 ধরনের বিচারক থাকবে, অর্থাৎ দায়রা আদালতের স্তর হবে 3টা। বোর্ডে খেয়াল করবেন, দায়রা আদালতের স্তর 3টা। একটা হচ্ছে দায়রা জজ আদালত, আর একটা হচ্ছে অতিরিক্ত দায়রা, 3 নাম্বারটা হচ্ছে যুগ্ম দায়রা। এই 3টা স্তর নিয়ে দায়রা আদালত গঠিত। ঠিক আছে? আর ম্যাজিস্ট্রেট আদালত, আবার এই ম্যাজিস্ট্রেট আদালত হচ্ছে 2 প্রকার হবে। ম্যাজিস্ট্রেট আদালত 2 প্রকার। একটা হচ্ছে বিচারিক ম্যাজিস্ট্রেট, আর একটা হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। প্রিয় স্টুডেন্ট, আমাকে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, আমার বোর্ডটা দেখা যায় কিনা, একটু কমেন্ট করে জানাবেন দয়া করে।
আমার কথা স্পষ্ট আছে কিনা, ক্লিয়ার শুনতে পান কিনা এবং বোর্ডটা দেখা যায় কিনা আপনারা একটু কমেন্টে জানাবেন। আর কে কোথা থেকে দেখছেন একটু দয়া করে জানাবেন। আর সম্ভব হলে লাইভটা শেয়ার করে দেন যাতে করে সবাই দেখতে পারে। মনে রাখবেন, আজকে আমরা এই আদালতের প্রকার এবং অধীনতা এমন একটা টেকনিকের মাধ্যমে শিখব, যা শিখব জীবনে একবার, প্রয়োগ করব বারবার ইনশাল্লাহ। তো আমরা এখানে শিখতে পারলাম কি, যে ফৌজদারি আদালত কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে দায়রা, একটা হচ্ছে ম্যাজিস্ট্রেট। দায়রার স্তর হচ্ছে তিনটা, অর্থাৎ দায়রা আদালতে তিন ধরনের বিচারক থাকে: দায়রা, অতিরিক্ত দায়রা, যুগ্ম দায়রা। এই তিন স্তরের বিচারক নিয়ে দায়রা আদালত গঠিত। আর ম্যাজিস্ট্রেট কত প্রকার? ম্যাজিস্ট্রেট হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্থাৎ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আর একটা হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা বিচারিক ম্যাজিস্ট্রেট। তো এবার আমরা দেখব যে বিচারিক ম্যাজিস্ট্রেটের প্রকার। আমাকে শুনতে পাচ্ছেন কিনা জানাবেন, আর কে কোথা থেকে দেখছেন একটু দয়া করে জানাবেন, কে কোথা থেকে দেখছেন। এবার আমরা নিব ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে বিচারিক বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আর একটা হচ্ছে নির্বাহী বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। তো এই ম্যাজিস্ট্রেটকে আমরা দুইজন ভাই বিশিষ্ট একটা পরিবারের সাথে তুলনা করব। মনে করেন একটা পরিবারে দুটি ভাই আছে। একটা হচ্ছে বড় ভাই, বড় ভাই, ইনি হচ্ছেন বড় ভাই। আর এ পাশে দিচ্ছি আমরা ছোট ভাই। এ হচ্ছে বড় ভাই আর ছোট ভাই, এই দুই ভাইকে নিয়ে একটা পরিবার। তাহলে এই দুই ভাইকে নিয়ে একটা পরিবার, খেয়াল করবেন। বড় পরিবারের বড় ভাইয়ের কাজ কি জানেন? একটা পরিবারের বড় ভাইয়ের কাজ হচ্ছে বিচার আচার করা, দরবার সালিশ করা, কোনো কিছুর সিদ্ধান্ত দেওয়া পরিবারের পক্ষ থেকে। এই কাজগুলো সাধারণত বড় ভাইয়েরা করে থাকে, তাই তো? আর ছোট ভাইদের কাজ কি? ছোট ভাইয়ের কাজ হচ্ছে নির্বাহী কাজ পরিচালনা করা, অ্যাডমিনিস্ট্রেশন সাইডটা দেখাশোনা করা, যেমন বা প্রশাসনিক, পরিবারের প্রশাসনিক কাজ, নির্বাহী কাজ, এগুলো হচ্ছে ছোটরা করে। যেমন আপনার বাজার ঘাট করা, পরিবারের চাহিদা অনুযায়ী জিনিসপত্র সংগ্রহ করা, তারপরে কোনো জায়গায় মেসেজ আদান প্রদান করা, তারপরে আপনার বিভিন্ন বিল পাট্টা পরিশোধ করা, মানে নির্বাহী কাজগুলো হচ্ছে করে ছোট ভাইয়েরা। কেমন? তো বড় ভাইয়ের কাজ যেহেতু বিচার আচার, দরবার সালিশ করা, পরিবারের সিদ্ধান্ত দেওয়া, কাজেই আমরা বড় ভাইটার নাম রাখলাম বিচারিক ম্যাজিস্ট্রেট। বড় ভাইয়ের কাজ যেহেতু বিচার আচার করা, আমরা এই বড় ভাইটার নামও দিলাম বিচারিক ম্যাজিস্ট্রেট। ঠিক আছে? আর ছোট ভাইয়ের কাজ যেহেতু নির্বাহী কাজ করা, সেহেতু আমরা ছোট ভাইয়ের নাম দেই নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলাম। ঠিক আছে? এখন এই বড় ভাই বিচারিক ম্যাজিস্ট্রেট, তার পরিবারে আপনার চারটা সন্তান আছে, চারটা ছেলে সন্তান আছে বড় ভাইয়ের পরিবারে। খেয়াল করবেন, হ্যাঁ? বড় ভাইয়ের পরিবারে চারটা ছেলে সন্তান। নাম্বার এক, এ হচ্ছে নাম্বার দুই, নাম্বার তিন, আর হচ্ছে চার। এই ছোটটার নাম, ছোটটা হচ্ছে কত নাম্বার? 4 নাম্বার। এই চারটা ছেলে হচ্ছে বিচারিক ম্যাজিস্ট্রেটের। ঠিক আছে? তাহলে বিচারিক ম্যাজিস্ট্রেটের চারটা ছেলের মধ্যে
বড় ছেলেটার নাম, পরিবারে যে বড় সে তো চিফ, তাই না? চিফ হচ্ছে কি বড়, তাহলে পরিবারের বড় ছেলেটা নাম দিচ্ছি আমরা কি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। চিফ, যে বড় সেই তো চিফ, চিফ মানেই বড়, তাহলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এটা হচ্ছে বড় ছেলেটার নাম। বিচারিক ম্যাজিস্ট্রেটের বড় ছেলের নাম কি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তারপরে তার নাম হচ্ছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। 3 নম্বর ছেলেটার নাম হচ্ছে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। আর 4 নম্বর ছেলেটার নাম হচ্ছে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। অর্থাৎ এই বিচারিক ম্যাজিস্ট্রেট হচ্ছে 4 প্রকার। কেমন? বিচারিক ম্যাজিস্ট্রেট 4 প্রকার। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আর তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। এই 4 প্রকার ম্যাজিস্ট্রেট হচ্ছে বিচারিক ম্যাজিস্ট্রেট। এদের কাজ হচ্ছে কি বিচার আচার করা। কেমন? বিচারিক ম্যাজিস্ট্রেটের ছেলে পেলে তো সব বিচারকই হবে, বিচারকের ঘরে তো বিচারকই হবে, তাই না? তাহলে বিচারিক ম্যাজিস্ট্রেটের ছেলে কয়টা পাইছি? 4টে পাইছি। কে কে? চিফ জুডিশিয়াল, খেয়াল করবেন বোর্ডে, নাম্বার 1 চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নাম্বার 2 প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, নাম্বার 3 দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, নাম্বার 4 তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। এই 4 প্রকার। অনেকের মনে হয়তো প্রশ্ন আসতে পারে, স্যার তাহলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোথায় গেল? অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রকারের মধ্যে আসবে না, কারণ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কিন্তু একই ক্ষমতা, একই লেভেলের, শুধু চেয়ারটা ভিন্ন। এটা হচ্ছে স্তর হবে। যখন বলবে যে বিচারিক ম্যাজিস্ট্রেটের স্তর কয়টি, তখন হবে 5টি। অর্থাৎ তখন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এটার সাথে অন্তর্ভুক্ত হবে, ইনক্লুডিং হবে। তাছাড়া যদি বলে প্রকার কত? 4। কথা ক্লিয়ার? আচ্ছা, এবার আসি নির্বাহী ম্যাজিস্ট্রেট। চলুন আমরা দেখি নির্বাহী ম্যাজিস্ট্রেটের এখন ছেলে কয়টা আমরা দেখি। নির্বাহী ম্যাজিস্ট্রেটের হচ্ছে ছেলে আছে 3টা, অর্থাৎ এটার স্তর 3টা। 1 নাম্বার হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট, জেলা ম্যাজিস্ট্রেট। 2 নাম্বার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। আর 3 নাম্বার স্তরটা হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। প্রিয় স্টুডেন্ট, এই নির্বাহীর ক্ষেত্রে এটা কিন্তু প্রকার হবে না, এটা হচ্ছে স্তর। ঠিক আছে? 3টা স্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে। প্রথম স্তরটা হচ্ছে কি জেলা ম্যাজিস্ট্রেট, তারপরে হচ্ছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট। এই হচ্ছে 3টা স্তরে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে? বিচারিক ম্যাজিস্ট্রেট কত প্রকার? ম্যাজিস্ট্রেট 2 প্রকার। ঠিক আছে? একটা হচ্ছে বিচারিক ম্যাজিস্ট্রেট, একটা হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। বিচারিক ম্যাজিস্ট্রেট আবার 4 প্রকার। এই চিফ জুডিশিয়াল, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণী, এই 4 প্রকার। আর স্তর, বিচারিক ম্যাজিস্ট্রেটের স্তর হচ্ছে 5টা। কি কি? চিফ জুডিশিয়াল, অতিরিক্ত চিফ জুডিশিয়াল, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণী, এই 5টা স্তর। আর প্রকার 4। আর নির্বাহী ম্যাজিস্ট্রেটের প্রকার না, এটা হচ্ছে স্তর। ঠিক আছে? 3টা স্তর নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হয় গঠিত। একটা হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট, একটা হচ্ছে আপনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, আর 3 নাম্বারটা নির্বাহী ম্যাজিস্ট্রেট। স্টুডেন্ট, আমরা এবার আরেকটু ভেঙে দিচ্ছি। এই জেলা ম্যাজিস্ট্রেটকে একটু ফলো করেন। এই জেলা ম্যাজিস্ট্রেটকে কিন্তু বিভিন্ন নামে ডাকা হয়। একজন মানুষের নাম কিন্তু অনেকগুলো থাকে। অনেক সময় এমন অনেকেই আছে যা 3-4-5টা নামও আছে। যেমন আমার একজন কলিগ আছে, তার নাম হচ্ছে ATM শামসুজ্জামান জোহা, অর্থাৎ আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান জোহা। দেখেন কতগুলো নাম, আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান জোহা, 5টা নাম। তাহলে ঠিক এরকম জেলা ম্যাজিস্ট্রেটের অনেক নাম আছে। কিন্তু কেউ তাকে, এই জেলা ম্যাজিস্ট্রেটকে দেখেন, জেলা ম্যাজিস্ট্রেটের নামগুলো কিরকম? DM,
ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তারপরে হচ্ছে আপনার ডিসি ডিসি ডিস্ট্রিক্ট কমিশনার, তারপরে বলে জেলা প্রশাসক, জেলা প্রশাসক, আবার এটাকে বলা হয় জেলা কালেক্টর, জেলা কালেক্টর। কেমন? তাহলে দেখেন, কেউ বলে জেলা ম্যাজিস্ট্রেট, আবার কেউ বলে ডিএম, কেউ বলে ডিসি, কেউ বলে জেলা প্রশাসক, কেউ বলে জেলা কালেক্টর। এখন কথা হচ্ছে এই একই ব্যক্তিকে কখন কি নামে ডাকা হয় সেটাও আমাদের জানার একটা বিষয় থাকে। তো তার আগে আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করব, এই লাইভটি আপনারা দয়া করে শেয়ার করে দেন, সবাই দেখুক, দেখলে তো উপকার হবে সবারই। আপনারা একটু দয়া করে শেয়ার দেন, শেয়ার দিয়ে টান লিখবেন, তাহলে আমি বুঝবো কে কে শেয়ার দিলেন। আর কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন। স্টুডেন্ট, যে জেলা ম্যাজিস্ট্রেটকে কখন কি নামে ডাকা হয় সেটা বলছি। দেখেন, এই জেলা ম্যাজিস্ট্রেট যখন তিনি নির্বাহী বিচারকের দায়িত্ব পালন করেন, নির্বাহী আদালতের বিচার পরিচালনা করেন, তখন তাকে বলতেছে জেলা ম্যাজিস্ট্রেট। যখন তিনি জেলার প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনা করেন, তখন তাকে বলে ডিস্ট্রিক্ট কমিশনার বা জেলা প্রশাসক। যখন তিনি আপনার ভূমি আর কর সংক্রান্ত বিষয় দেখাশোনা করেন, ভূমির কর আদায় করেন, তখন তাকে বলা হয় জেলা কালেক্টর। তাহলে ব্যক্তি একজনই, তার কাজ, তার দায়িত্ব ভিন্ন ভিন্ন ক্ষেত্রে, তাকে ভিন্ন ভিন্ন নামে ডাকা হয়। তাহলে যখন ভূমি সংক্রান্ত বিষয় দেখাশোনা করেন, যখন ভূমি সংক্রান্ত বিষয়ের খাজনাপাতি আদায় করেন, তখন হচ্ছে তাকে বলতেছে কি জেলা কালেক্টর। যখন তিনি নির্বাহী আদালতে বিচার কার্য পরিচালনা করেন, তখন তিনি হচ্ছেন জেলা ম্যাজিস্ট্রেট। ঠিক আছে? যখন তিনি আপনার প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করেন, তখন ওনাকে বলা হচ্ছে জেলা প্রশাসক, ডিসি। এই জেলা ম্যাজিস্ট্রেট কিন্তু একজন বলতে পারেন একটা জেলার সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি। সরকারের পক্ষে যাবতীয় কার্য সম্পাদন করেন জেলা ম্যাজিস্ট্রেট। এবং একটা জেলার যত বাসিন্দা আছে, মানুষ আছে, আমরা সবাই যার যার নিজ নিজ জেলার অভিভাবক হচ্ছেন জেলা ম্যাজিস্ট্রেট। কথা ক্লিয়ার? একটা জেলায় যত মানুষের বাস, সমস্ত মানুষের অভিভাবক হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট। তাহলে জেলা ম্যাজিস্ট্রেট সম্পর্কে আমরা ক্লিয়ার। কেমন? আচ্ছা, তাহলে মূল কথা আমরা আরেকটু ক্লিয়ার করছি যে ম্যাজিস্ট্রেট আমরা কত প্রকার দেখলাম? দুই প্রকার। একটা হচ্ছে বিচারিক, বিচার সাইড, বিচারিক ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আর একটা হচ্ছে নির্বাহী, ঠিক আছে, বা প্রশাসনিক। কেমন? নির্বাহী কর্মকাণ্ড পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেটটা, নির্বাহী বিভাগ। এই ছিল হচ্ছে আমার এই দুই প্রকার ম্যাজিস্ট্রেট। এখন বিচারিক ম্যাজিস্ট্রেট তাহলে কি হলো? কয় প্রকার? চার প্রকার, তাই না? বিচারিক ম্যাজিস্ট্রেট চার প্রকার। চিফ জুডিশিয়াল, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, এই চার প্রকার। ঠিক আছে? আর নির্বাহী ম্যাজিস্ট্রেটের স্তর হচ্ছে তিনটা: জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, আর নির্বাহী ম্যাজিস্ট্রেট। আপনারা সংক্ষেপে মনে রাখতে পারেন ডিএম, এডিএম, ইএম। ডিএম, এডিএম, ইএম। ঠিক আছে? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এডিএম হচ্ছে এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ইএম হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা কমেন্টে জানাবেন। এবার আসি যে যদি স্ক্রিনশট দিতে চান আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। মুছে দেই। এখন আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে আদালতের অধীনতা। কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন দয়া করে। কে কোথা থেকে দেখছেন? আচ্ছা, এখন আর একটা বিষয়, জেলায়, একটা জেলায় যদি মেট্রোপলিটন এলাকা থাকে, তার মানে আপনার প্রত্যেকটি জেলা কিন্তু মেট্রোপলিটন নয়। তাহলে যে সকল জেলায় মেট্রোপলিটন আছে, মহানগর আছে, সেই সকল এলাকায়
আপনার বিচারিক ম্যাজিস্ট্রেট থাকবে জেলার অংশটুকুর জন্য, আর ওই জেলার মহানগরের অধিক্ষেত্র যতটুকু ততটুকুর জন্য বিচার আচার করবেন মহানগরের ম্যাজিস্ট্রেট, অর্থাৎ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। ঠিক আছে, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। হ্যাঁ, তো খেয়াল করবেন, আবার আমি ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে একটা জেলায় যেই সকল জেলা মেট্রোপলিটন রয়েছে সেই সকল জেলায় জেলার অধিক্ষেত্রটুকু বিচারিক ম্যাজিস্ট্রেট করবে বিচার আচার, আর মেট্রোপলিটন এলাকার জন্য মেট্রোপলিটন অধিক্ষেত্রের জন্য বিচার করবেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবার ফের দুই প্রকার আর স্তর তিনটি। ঠিক আছে, মেট্রোপলিটনের খেয়াল করবেন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কত প্রকার? দুই প্রকার। দুই প্রকার। এক হচ্ছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, আর দুই হচ্ছে মেট্রোপলিটন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। কেমন? তাহলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন এলাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কত প্রকার? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হচ্ছে দুই প্রকার, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, অর্থাৎ সিএমএম আর একটা এমএম, এই দুই প্রকার। যদি বলে স্তর কয়টা, স্তর হচ্ছে তিনটা। মেট্রোপলিটনের স্তর স্তর তিনটি। তাহলে এই তিনটির মধ্যে কে ঢুকবে? অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই দুটোর সাথে ঢুকবে। তাহলে স্তর কয়টা? তিনটা। এক নম্বর হচ্ছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, দুই নম্বর হচ্ছে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, আর তিন নম্বর হচ্ছে আপনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তাহলে মেট্রোপলিটন এলাকায় কত প্রকার ম্যাজিস্ট্রেট থাকবে? দুই প্রকার। একটা হচ্ছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, আর একটা হচ্ছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। যদি বলে মেট্রোপলিটন এলাকায় কত স্তরের ম্যাজিস্ট্রেট থাকবে, তাই না? মেট্রোপলিটন এলাকায় তিন স্তরের থাকবে। চিফ মেট্রোপলিটন, অর্থাৎ এটাকে বলা হয় সংক্ষেপে সিএমএম, আর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন এটাকে সংক্ষেপে বলা হয় এসিএমএম, আর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তিন নাম্বারটা এটা হচ্ছে এমএম। আশা করি বুঝতে পারছেন। এবার আমরা নিব আদালতের অধীনতা। আদালতের অধীনতা খেয়াল করবেন, এই আদালতের অধীনতা সম্পর্কে আমরা এমন ভাবে শিখব, একটা গল্পের মাধ্যমে শিখব, যেই গল্পটা যদি আপনারা মন দিয়ে শোনেন তাহলে আমি বিশ্বাস করি জীবনে শিখবো একবার, প্রয়োগ করব বারবার। প্রিয় স্টুডেন্ট, আমার এই নীতিতে আপনারা বিশ্বাসী কিনা আমি জানি না, আমি আপনাদেরকে কিন্তু কিছু টেকনিকের মাধ্যমে এমনভাবে শিখাই যা আপনারা ইতিপূর্বে দেখেছেন যে আমার কাছে যারা শিখেছেন, জীবনে একবার শিখেছেন সারা জীবন প্রয়োগ করবেন, অর্থাৎ শিখবো একবার, প্রয়োগ করব বারবার। তো সেই হিসেবে আমরা একটা গল্প দিয়ে শিখব। খেয়াল করবেন, আমরা জানি যে ছেলেরা সন্তান সন্তান কার অধীন হয়? বাবার অধীন হয়। সন্তান সবসময়ই বাবার অধীন। আর যে পরিবারে দাদা জীবিত থাকে সেই পরিবারে সন্তান তার বাবার অধীন, এই বাবা সন্তান সহ আবার দাদার অধীন হয়। কারণ কি, দাদা যদি বাবাকে কোনো কিছু বলে তাহলে বাবা কিন্তু শুনতে বাধ্য, বাবা শোনে, তাই না? তাহলে ছেলে সবসময় কার অধীন? বাবার অধীন। কোনো পরিবারে দাদা জীবিত থাকলে ছেলে তার বাবা এবং ছেলে বাবা সহ সবাই দাদার কিন্তু অধীন হয়, তাই না? এই জিনিসটা আপনারা একটু মাথায় রাখবেন। ঠিক আদালতের অধীনতায় আমরা একটা গল্প সাজিয়েছি, সেটা হচ্ছে কি, হাইকোর্ট বিভাগ পুরো বাংলাদেশের
জেলা এবং মেট্রোপলিটন হোক, সকল জেলা, পুরা বাংলাদেশের মধ্যে সে ক্ষমতা প্রয়োগ করবে, বিচার আচার করবে পুরা বাংলাদেশের। এখানে কোনো মানে আঞ্চলিক এখতিয়ারের প্রশ্ন নাই, পুরা বাংলাদেশের জন্য হাইকোর্ট বিভাগ প্রযোজ্য, তাই না? তো এই হাইকোর্ট তার মানে কি, হাইকোর্ট বিভাগ হচ্ছে কি বড় মাতব্বর, তাই না? এর উপরে আর মাতব্বর নাই। হাইকোর্ট, তাহলে এই হাইকোর্ট হচ্ছে সবচেয়ে কি, এটা হচ্ছে বড় মাতব্বর, তাই না? বড় মাতব্বর, এর উপরে আর বাংলাদেশে কোনো মাতব্বর নাই, আছে কি? তাহলে হাইকোর্ট হচ্ছে বড় মাতব্বর। হাইকোর্ট পুরা বাংলাদেশের জন্য। কেমন? হাইকোর্টটা হচ্ছে কার জন্য? পুরা বাংলাদেশের জন্য। এই হাইকোর্ট খেয়াল করেন, এই হাইকোর্টের মনে করেন, হাইকোর্টের হচ্ছে আমরা ধরে নিচ্ছি দুইটা সন্তান আছে, একটা হচ্ছে কি দায়রা, একটা হচ্ছে দায়রা, আর একটা হচ্ছে মহানগর। মহানগর দায়রা, একটা হচ্ছে দায়রা, একটা হচ্ছে মহানগর দায়রা। বোর্ডটা খেয়াল করেন ভালো করে, তাহলে আপনারা ইনশাল্লাহ বুঝবেন। হ্যাঁ, আলো পড়তেছে বোর্ডে। দেখা যায় এখন? তাহলে কি বলছে? দায়রা, মহানগর দায়রা, এরা দুইজনকে, এরা হাইকোর্টের মনে করেন দুইজন পুত্র সন্তান, একজন হচ্ছে দায়রা, একজন হচ্ছে মহানগর দায়রা, অর্থাৎ হাইকোর্টের অধীন দায়রা আর মহানগর দায়রা। ঠিক আছে? এই দায়রার আবার মনে করেন একটা, দায়রার আবার একটা ছেলে আছে, তার নাম হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ঠিক আছে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হচ্ছে দায়রার ছেলে। আর মহানগর দায়রার ছেলের নাম রাখতেছি আমরা কি, চিফ মহানগর, চিফ মেট্রোপলিটন। মেট্রো এলাকায় তো মেট্রোপলিটন, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষেপে দিলাম। হ্যাঁ, তাহলে এই দুইজন হচ্ছে চিফ জুডিশিয়াল আর চিফ মেট্রোপলিটন। মনে রাখবেন, আমরা এদেরকে একটু নাম দেই। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নাম মনে করেন মতি মাতব্বর। মতি মাতব্বর, ঠিক আছে? আর এই চিফ মেট্রোপলিটনের নাম হচ্ছে কে? মতির বাই জ্যোতি, এ হচ্ছে জ্যোতি মাতব্বর। ঠিক আছে? এতটুকু ক্লিয়ার হন। তাহলে হাইকোর্টের অধীন বড় মাতব্বরকে হাইকোর্ট, হাইকোর্টের অধীন হাইকোর্টের ছেলে দুইটার নাম কি? একটা হচ্ছে দায়রা, একটা হচ্ছে মহানগর দায়রা। ঠিক আছে? তাহলে হাইকোর্টের অধীন তার দুইটা ছেলেই, দায়রা মহানগর দায়রা। এই দায়রার আবার ফের একটা পরিবার আর মহানগরের একটা পরিবার, দুইটা পরিবারে বিভক্ত হয়ে গেল, তাই না? তাহলে দায়রার ছেলের নাম হচ্ছে কি? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এটাকে আমরা নাম রাখছি কি? মতি মাতব্বর। আর মহানগর দায়রার ছেলের নাম হচ্ছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, যার নাম হচ্ছে জ্যোতি মাতব্বর। তাহলে এই হাইকোর্ট খেয়াল করেন, পুরা বাংলাদেশ কিন্তু সে রাজত্ব করতেছে, পুরা বাংলাদেশটা রাজত্ব করতেছে। এখন দুইটা ছেলে হওয়ার কারণে এটা কিন্তু এলাকা এখন ভাগ হয়ে গেছে। তাহলে হাইকোর্ট বলল কি, এই দায়রা ছেলেটাকে বলল, মতি মাতব্বরকে বলল যে বাবা, এই দুই ভাই বলল আমাদেরকে এলাকা ভাগ করে দাও, আমাদেরকে এলাকা ভাগ করে দাও। তখন হাইকোর্ট বলল তার ছেলেদের এলাকা তো ভাগ করে দিতে হবে, বাবার সম্পত্তি ভাগ করে দিতে হবে। এখন হাইকোর্ট বলল, দায়রাকে বলল, বাবা তুমি হচ্ছ পুরা যত জেলা এলাকা আছে, বাংলাদেশের যতগুলো জেলা আছে, জেলা এলাকা, এই জেলা এলাকার মধ্যে তুমি তোমার অধিক্ষেত্র, তোমার সীমানা, এর মধ্যে তুমি
তোমার ক্ষমতা প্রয়োগ করো, তোমার রাজত্ব করো। চিফ জুডিশিয়ালকে বলে দিল, ঠিক আছে। তাহলে জেলা এলাকার মধ্যে। আর এই মহানগরকে বলে দিল, ঠিক আছে, মহানগর দায়রাকে বলে দিল যে বাবা তুমি জেলার মধ্যে যেই জায়গাটুকু মহানগর আছে, মেট্রোপলিটন, এই মেট্রোপলিটন এলাকাটুকু তুমি রাজত্ব করবা। তুমি এখানে বিচার আচার খাজনাপাতি যা করার এটা তোমার জায়গা, তোমার অধিক্ষেত্র। এই মেট্রোপলিটন এলাকাটা তোমার, তুমি রাজত্ব করো। তাহলে এইভাবে হাইকোর্ট ভাগ করে দিল, তার রাজত্ব ভাগ করে দিল। কাকে? হাইকোর্টের দুইটা সন্তান ছেলেকে। দায়রাকে দিল জেলা এলাকা, মহানগর দায়রাকে দিল মেট্রোপলিটন এলাকা। বোঝাইতে পারছি? আপনারা কি বুঝতে পারতেছেন? তাহলে এইভাবে ভাগ করে দিল। ভাগ করে দেওয়ার পরে এখন দায়রা একা এত বড় জেলার দায়িত্ব সে পালন করতে পারতেছে না। তার যেহেতু কয়েকটা ছেলে আছে, তাই না? মনে করেন তার একটা ছেলে, কয়েকটা না, একটা ছেলে আছে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, যার নাম রাখছি আমরা মতি মাতব্বর। বলো যে বাবা তুমি, আমি এখন বয়স হয়েছে, তুমি এগুলো একটু দেখাশোনা করো। এলাকা ভাগ করে দিল। আবার মহানগরও তাই বলল, তার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তার ছেলেকে বলে দিল, জ্যোতি মাতব্বরকে, তুমি এই এলাকাটা দেখাশোনা করো। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা একটা গল্প উপস্থাপন করব আপনাদের সাথে, খেয়াল করবেন। তার আগে আপনারা একটু দয়া করে শেয়ার করে দিবেন, যারা আমাকে দেখছেন। একটা শেয়ার, আর কিছু চাই না। খেয়াল করবেন, একটা গল্প বলি। টাঙ্গাইল জেলার মধুপুরের রসুলপুর একটা গ্রাম। সেই গ্রামের একজন মাতব্বর আছে, যার নাম হচ্ছে মতি মাতব্বর। বুঝতে পারছেন? তাহলে টাঙ্গাইল জেলার মধুপুরের রসুলপুর গ্রামের মতি মাতব্বরের বাড়ি। আর মতি মাতব্বরের এই বাড়িটা হচ্ছে মাঠের শেষ প্রান্তে, গ্রামের শেষ প্রান্তে আর কি। একটা গ্রামের শেষ দিকে মাঠের যেখানে শুরু, সেইখানে আর কি এই মতি মাতব্বরের বাড়ি। আমরা জানি যে এই মাতব্বর বাড়িতে দেখবেন বৈঠকখানা থাকে বা কাচারি ঘর থাকে, যেখানে দরবার সালিশ হয়, এলাকার লোকজন একটু আড্ডা দেয়, বসে সময় কাটায়, গল্প গুজব করে। এরকম মাতব্বর বাড়িতে কিন্তু থাকে। বাড়ির পাশেই একটা ঘর থাকে এরকম। তো সেই ঘরে, যেহেতু মাতব্বরের বাড়িটা গ্রামের শেষ প্রান্তে, সেই সুবাদে মাঠের যে লেবারগুলো, কৃষকরা থাকে, দুপুরবেলা ক্লান্ত হলে ওখানে এসে একটু জিরায়, রেস্ট নেয় ওই বৈঠক ঘরে বা কাচারি ঘরে মাতব্বরের। এই ঘরটাতে একটু বসে জিরায় বা রেস্ট করে আবার মাঠে যায়। তো চৈত্র মাসের দুপুরে একদিন গ্রামের সকল কৃষক ওই মাঠে পেঁয়াজ রসুন লাগাচ্ছে। পেঁয়াজ রসুন লাগাচ্ছে, এক পর্যায়ে দুপুরে হঠাৎ করে বৃষ্টি শুরু হলো। আর সেই বৃষ্টির কারণে সকল কৃষক মাতব্বরের কাচারি ঘরে আশ্রয় নিল। তো বৃষ্টির দিনে কাচারি ঘরে, মাতব্বরের কাচারি ঘরে বা বৈঠক ঘরে যখন এলাকার লোকজন বসে, কি করে? কেউ দাবা খেলে, কেউ তাস খেলে, কেউ গুটি খেলে, তাই না? আবার কেউ বা বসে বসে গল্প করে। এভাবেই তো করে। ঠিক অনুরূপ ওই দিনও এরকমই একটা ঘটনা। বৃষ্টির সময় কৃষকরা যখন কাচারি ঘরে, মাতব্বরের কাচারি ঘরে আশ্রয় নিল, তখন সেই কৃষকেরাও কেউ বা তাস খেলছে, কেউ বা ওড়ি খেলছে, গুটি খেলছে, দাবা খেলছে, লুডু খেলছে। আবার এরকম একটা গ্রুপ, তারা গল্প করে কাটাচ্ছে। গল্পের এক পর্যায়ে একজন বলতেছে যে আচ্ছা কাকা, একজন মুরব্বী লোককে বলতেছে, আচ্ছা কাকা বলেন তো, এই মতি মাতব্বরের কয়টা ছেলে আছে? কেউ বলতেছে 3টা, কেউ বলতেছে 4টা, এরকম বলতেছে। বলতে বলতে তখন একজন বলতেছে, আরে তোমরা তো সঠিক কথা বলতে পারলা না। মতি মাতব্বরের একটা পালক পুত্র আছে। একজন বলল, খুঁজে খুঁজে বের করে বলল যে 4টে ছেলে মতি মাতব্বরের।
তখন একজন বলল যে আরে বাবারে তোমরা তো জানো না, একটা দত্তক পুত্র আছে, পালক পুত্র আছে মতি মাতব্বরের। সে কয় কই দেখি না তো তারে, কয় সে কি থাকে, সে তো বাড়িতে থাকে না, সে তো আছে ঢাকায়, ওই বিশেষ বিশেষ সময়ে আসে, বড় বড় প্রোগ্রাম টোগ্রাম হলে সে মাঝে মধ্যে বিশেষ বিশেষ সময়ে আসে, তাকে দেখা যায় না। এখন আর একজন আবার ফের ফাল দিয়ে উঠে বলতেছে আরে তুমিও তো ঠিক বললে না, জানো না, মতি মাতব্বরের একটা যমজ সন্তান আছে। কয় তাই নাকি? হ্যাঁ, মতি মাতব্বরের একটা যমজ সন্তানও আছে। তো যমজ সন্তানটা কোথায়? কয় তারা তো এখানে থাকে না, তারা ঢাকায় থাকে, মাঝে মধ্যে আসে ঈদে, প্রতি ঈদে ঈদে আসে, বা বিয়ে শাদী আচার অনুষ্ঠান থাকলে তখন আসে, তাছাড়া ওনারা আসে না। ঠিক আছে? তাহলে গ্রামের কৃষকরা এই বৃষ্টি ভেজা দুপুরে, অলস দুপুরে, তারা গল্পে গল্পে কি করলো, মতি মাতব্বরের ছেলেদেরকে খুঁজে বের করলো। কথা ক্লিয়ার? 6টা ছেলেকে খুঁজে বের করলো সবাই। প্রিয় স্টুডেন্ট, আমরা আইনের ছাত্র, আমরা মতি মাতব্বরের সন্তান খুঁজে বের করতে যাব না, আমরা এবার খুঁজবো আমাদের এই দায়রা আদালতের যে সন্তান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সন্তানকে আমরা খুঁজে বের করব। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কয়টা ছেলে আছে, চলুন এবার আমরা খুঁজে বের করে দেখি কয়টা ছেলেকে আমরা খুঁজে পাই। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের একটা বড় ছেলেটার নাম হচ্ছে নাম্বার 1, খেয়াল করবেন, 1 নাম্বার হচ্ছে অতিরিক্ত অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এই হচ্ছে একটা সন্তান। এবার দ্বিতীয় সন্তানটা খুঁজে বের করার দায়িত্ব আপনাদের। কে সে? দ্বিতীয় চিফ জুডিশিয়ালের দ্বিতীয় ছেলের নাম কি? কে বলতে পারে? কমেন্ট করে জানাবেন প্লিজ, দেখি কে কে কমেন্ট করে জানায়, দেখা যাক। হ্যাঁ, দ্রুত। দ্বিতীয় ছেলেটার নাম হচ্ছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। 3 নাম্বার ছেলেটার নাম দেখি, কমেন্ট করেন সবাই। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের প্রথম ছেলের নাম কি? প্রথমটার নাম ছিল অতিরিক্ত চিফ জুডিশিয়াল, তারপরেরটা প্রথম শ্রেণী, 3 নাম্বারটার দ্বিতীয় শ্রেণী। ভেরি গুড, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। এবার 4 নাম্বার ছেলেটার নাম হচ্ছে তৃতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। প্রিয় স্টুডেন্ট, এইবার দেখা যাবে ধাঁধা আপনাদের জন্য। গ্রামের কৃষকেরা যেমন মতি মাতব্বরের ছেলেদেরকে খুঁজে খুঁজে বের করলো, একজন দত্তক পুত্র ছিল মতি মাতব্বরের। মতি মাতব্বরের প্রথম, মনে করেন যে প্রথম স্ত্রীর সন্তান হইতো না, এই জন্য সে একটা পুত্রকে দত্তক এনেছিল, লালন পালন করেছে, পালক পুত্র। তারা গ্রামের কৃষকেরা কিন্তু সেই মতি মাতব্বরের সেই দত্তক পুত্রকে খুঁজে ঠিকই বের করেছে। আমরা আইনের ছাত্র, এই চিফ জুডিশিয়ালের দত্তক পুত্রকে দেখি কে কে খুঁজে বের করতে পারি। হ্যাঁ, গুড, দেখি কে খুঁজে পায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পঞ্চম পুত্রটাকে, অর্থাৎ দত্তক পুত্রটাকে। গুড, ভেরি গুড। আমাদের মাইনুদ্দিন, দলিল লেখক মাইনুদ্দিন মানিক উত্তরটা দিয়ে ফেলেছে অলরেডি। গুড, ভেরি গুড, জুম ক্লাসে আছেন। এটা হচ্ছে বিশেষ ম্যাজিস্ট্রেট। বিশেষ ম্যাজিস্ট্রেট, ধারা 12-3। এই ধারা 12-3-এ
বিশেষ ম্যাজিস্ট্রেট উনি হচ্ছেন দত্তক পুত্র। মানে কি, বিশেষ বিশেষ ক্ষেত্রে বিশেষ সময়ে সরকার এই বিশেষ ম্যাজিস্ট্রেটকে নিয়োগ দিয়ে থাকেন। কথা ক্লিয়ার? তার মানে কি, আমরা কিন্তু দেখেছি যে গ্রামের কৃষকরা বলছিল যে বিশেষ বিশেষ সময়ে উনি আসে, দত্তক পুত্রটা সব সময় আসে না। মাতব্বরের বাড়িতে কখন আসে? বিশেষ বিশেষ সময়ে আসে। ঠিক তেমনি বিশেষ কোনো বিষয়ের মামলার ক্ষেত্রে, বিশেষ বিশেষ ক্ষেত্রে সরকার এই বিশেষ ম্যাজিস্ট্রেট নিয়োগ দিতে পারেন 12-3 ধারায়। তাহলে উনিও কিন্তু এই চিফ জুডিশিয়ালের অধীন, কাজেই চিফ জুডিশিয়ালের উনিও একজন সন্তান, দত্তক সন্তান বলে আমরা তুলনা করছি। প্রিয় স্টুডেন্ট, 6 নাম্বার সন্তান, আরো একটা সন্তান আছে। গ্রামের কৃষকেরা দেখেছেন মতি মাতব্বরের সেই যমজ সন্তান খুঁজে বের করেছিল। ঠিক আমাদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের একটা যমজ সন্তান আছে। এবার দেখব কে এই চিফ জুডিশিয়ালের যমজ সন্তান খুঁজে বের করতে পারে। আপনারা যদি পেরে থাকেন কমেন্টে জানান, দেখি কে কে পারেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের যমজ সন্তানটা খুঁজে বের করতে দেখাতে। প্রিয় স্টুডেন্ট, একটু দ্রুত কমেন্ট করেন কে কে পারছেন। ধন্যবাদ। আমাদের মুস্তাকিন জুম ক্লাসে আছে অলরেডি। মুস্তাকিন বলছে দেখেন, ভেরি গুড, উত্তর সঠিক ছিল। এটা হচ্ছে ম্যাজিস্ট্রেট বেঞ্চ। ম্যাজিস্ট্রেট বেঞ্চ। ম্যাজিস্ট্রেট বেঞ্চ ধারা 15। দেখেন, ফৌজদারি কার্যবিধির 15 ধারায় আছে ম্যাজিস্ট্রেট বেঞ্চ। তাহলে ম্যাজিস্ট্রেট বেঞ্চকে আমরা যমজ পুত্রের সাথে, যমজ সন্তানের সাথে আমরা তুলনা করতেই পারি। কারণ কি, যমজ সন্তান কাকে বলে? একই মায়ের গর্ভে যদি 2 বা ততোধিক সন্তান জন্ম লাভ করে সেটা হচ্ছে যমজ সন্তান। ঠিক তেমনি এই ম্যাজিস্ট্রেট বেঞ্চ কিন্তু একজন ম্যাজিস্ট্রেট না, এখানে 2 বা ততোধিক ম্যাজিস্ট্রেটকে সরকার একত্রে বসে বিচার করার নির্দেশ দিলে তখন সেটাকে বলে ম্যাজিস্ট্রেট বেঞ্চ। তার মানে এই ম্যাজিস্ট্রেট বেঞ্চও চিফ জুডিশিয়ালের অধীন। কথা বুঝাইতে পারছি? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কয়টা পুত্র পেলাম আমরা? সন্তান পেলাম হচ্ছে 6টা। অতিরিক্ত চিফ জুডিশিয়াল, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, বিশেষ ম্যাজিস্ট্রেট আর ম্যাজিস্ট্রেট বেঞ্চ। এরা সবাই কিন্তু এই চিফ জুডিশিয়ালের পুত্র, অর্থাৎ এরা সবাই চিফ জুডিশিয়ালের অধীন। আমরা গল্পের শুরুতেই বলেছিলাম যে ছেলে সবসময় কার অধীন হবে? বাবার অধীন হবে। তাহলে এরা সবাই চিফ জুডিশিয়ালের ছেলে, অর্থাৎ এরা সবাই চিফ জুডিশিয়ালের অধীন। ঠিক আছে, এখন আমরা নিব যে চিফ মেট্রোপলিটনের সন্তান কারা, অর্থাৎ জ্যোতি মাতব্বরের ছেলে কারা আছে আমরা একটু দেখি। 1 নাম্বার, আমরা এটা আশা করি এটা বুঝে থাকলে চিফ জুডিশিয়ালের ছেলে খুঁজে বের করেছি, এখন চিফ মেট্রোপলিটন কিন্তু খুব সহজেই আমরা খুঁজে বের করতে পারবো। তাহলে 1 নাম্বারে কি? অতিরিক্ত, অতিরিক্ত চিফ মেট্রো, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। 2 নাম্বার মেট্রোপলিটন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এবার দেখব খেলাটা। 3 নাম্বার ছেলে কে, অর্থাৎ দত্তক পুত্রটা কে? এই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের দত্তক পুত্র কোথায় আছে? কমেন্টে জানাবেন, দেখি কে কে পারে। কমেন্ট করেন, কমেন্ট করেন, কমেন্ট করেন সবাই যে এই দত্তক ছেলে কোথায় আছে? চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের দত্তক সন্তান কোথায় আছে দেখি কে কে পারে। এটা হচ্ছে বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। 12-র 5 ধারায় আছে, দেখবেন যায়া, ধারা 12-র 5-এ আছে বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, উনিও চিফ মেট্রোপলিটনের অধীন। 4 নাম্বার সন্তান, যমজ সন্তান
দত্তক সন্তান তো পাইলাম, যমজ সন্তানটা দেখি কোথায়। এটা হচ্ছে যমজ সন্তান মানে কি, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেঞ্চ। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেঞ্চ কোথায় আছে? ধারা 19-এ। 19-এ যায় দেখবেন ফৌজদারি কার্যবিধি 1898 এর 19 ধারায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেঞ্চের কথা বলছে। তাহলে এই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেঞ্চ, তারপরে বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এরা সবাই কার অধীন? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অধীন। প্রিয় স্টুডেন্ট, ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন। আর এখন আসি, খেয়াল করবেন যে আমরা বলেছিলাম যে ছেলেরা সবসময় বাবার অধীন, আর যে পরিবারে দাদা আছে ওই বাবা ছেলে সহ দাদার অধীন। কথা ক্লিয়ার? তাহলে দেখেন এখানে এই চিফ জুডিশিয়ালের ছেলে কারা? অতিরিক্ত চিফ, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, বিশেষ ম্যাজিস্ট্রেট আর ম্যাজিস্ট্রেট বেঞ্চ, এই 6 জন চিফ জুডিশিয়ালের সন্তান। এরা সবাই তার বাবা চিফ জুডিশিয়ালের অধীন। এখন এই চিফ জুডিশিয়াল সহ এই নিচের অধস্তন সবাই এবং চিফ জুডিশিয়াল, এরা সবাই কার অধীন? দায়রার অধীন। দায়রা হচ্ছে এই ছেলেদের কে? দাদা। তাহলে দাদার অধীন। দাদা আর দাদার অধীন, বাবা সহ এরা সবাই কার অধীন? দায়রার অধীন। আবার এই মহানগর দায়রার ক্ষেত্রেও একই জিনিস। চিফ মেট্রোপলিটনের অধস্তন যারা আছে তারা সহ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কার অধীন? দায়রার অধীন, মহানগর দায়রার অধীন। এই যে মহানগর দায়রার অধীন। এখন কথা হচ্ছে এই দায়রা এবং মহানগর দায়রা, এদের নিচে যারা আছে, দায়রা মহানগর দায়রার ছেলে মতি মাতব্বর, জ্যোতি মাতব্বর সহ এ নিচে যারা আছে, ছেলে পুলে বংশধর, পুরা বংশ ধরে যা আছে, এই সবাই কার অধীন? হাইকোর্টের অধীন। হাইকোর্ট হচ্ছে বড় মাতব্বর, দাদার দাদা। তাহলে খেয়াল করেন এরা সবাই এই দাদার অধীন, এরা সবাই এই দাদার অধীন হচ্ছে। এই হচ্ছে বড় মাতব্বর, দাদার দাদা, মহাদাদা, তাই না? তাহলে আমরা এই আলোচনা থেকে শিখতে পারলাম কি, যে কোন আদালত কোন আদালতের অধীন। তাহলে যদি বলা হয় অতিরিক্ত চিফ, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, বিশেষ ম্যাজিস্ট্রেট এবং ম্যাজিস্ট্রেট বেঞ্চ, এরা সবাই কার অধীন? চিফ জুডিশিয়ালের অধীন। চিফ জুডিশিয়াল সহ এরা সবাই কার অধীন? দায়রার অধীন। এবার দায়রা সহ এইখানে যারা আছে এবং এইখানে যারা আছে, এরা সবাই এই 14 গোষ্ঠী ধরে সবাই কার অধীন? হাইকোর্টের অধীন। কথা কি বোঝাইতে পারছি? প্রিয় স্টুডেন্ট, আমাদের এই ছিল হচ্ছে আদালতের অধীনতা সম্পর্কে আলোচনা। এই ক্লাসটা আমি আশা করি আমরা যদি ভালো করে বুঝে থাকি, শিখব জীবনে একবার, প্রয়োগ করব বারবার। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে আরো কোনো একটা ভিডিওতে। তার আগে আমি আপনাদেরকে দুইটা কথা বলতে চাই। সেটা হচ্ছে, যদি ক্লাসটা ভালো লেগে থাকে, এরকম ক্লাস যদি আরো পেতে চান, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সর্বশেষ আমার লেখা দুইটা বইয়ের কথা না বললেই নয়। ল এক্সপ্রেস বার বিজিএস এমসিকিউ গাইড, 2025 সালের পরীক্ষায় এই গাইড থেকে হুবহু 86টা প্রশ্ন আসছে। আমাদের ল এক্সপ্রেস পেজে গেলে হলুদ মার্কার দিয়ে দেখবেন, মার্ক করে দেখানো হয়েছে হুবহু। কোনো এখানে বাটপারি কথা বলছি না, হুবহু 86টা প্রশ্ন আপনি খুঁজে পাবেন আমার এই বই থেকে লেখা, পরীক্ষায় আসছে, কোনো চেঞ্জ নাই, হুবহু প্রশ্ন। এই বইটা 2500 প্রশ্ন আছে। যদি অল্প পড়ে যদি ভালো একটা প্রিপারেশন নিতে পারি, পাশের নিশ্চয়তা হয়, তাহলে সেই বইটা যারা নিতে চান অবশ্যই ল এক্সপ্রেসের সাথে যোগাযোগ করবেন। আমাদের আরেকটা বই আছে, যারা ভাইবা সর্বশেষ সিঁড়িতে দাঁড়িয়ে আছেন ভাইবার জন্য এই বইটা যথেষ্ট।
একটা ভিন্ন আঙ্গিকে এই বইটা রচিত হয়েছে, বাংলাদেশের একটা ব্যতিক্রম ধর্মী বই। এই বইতে আছে কি? এই বইতে আছে প্রথমে প্রায় 500-র উপরে সংজ্ঞা দেওয়া আছে, ছোট ছোট আকারে পার্থক্য দেওয়া আছে সকল সাবজেক্টের। 24টা আইনের উপরে এই বইটা লেখা। এই বইটা হচ্ছে 408 পেজের লেখা বই, এবং এই বইটাতে আপনারা প্রত্যেকটি ধারা থেকে যেভাবে প্রশ্ন হয় ভাইভাতে, প্রশ্নের পিঠে প্রশ্ন, ঠিক সেভাবেই প্রশ্ন করা হয়েছে। তারপরে আপনি 4-5 বছর কোর্টে ঘোরাঘুরি করে যেই প্রশ্নগুলো শিখতে পারবেন না, সেই সকল প্রশ্ন এই বইতে একদিন পড়লে পরেই সেই প্রশ্নগুলো আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? এবং বোর্ডে যেভাবে প্রশ্ন করা হয়, একটা প্রশ্নের প্রেক্ষিতে আর একটা প্রশ্ন হয়, ঠিক সেভাবে একটা প্রশ্নের প্রেক্ষিতে আর একটা প্রশ্ন আমাদের এই বইতে করা হয়েছে। কেমন? মোট 24টা আইন আছে। আর এখানে আমাদের এমসিকিউ যেটা মডেল, এই বইটাতে প্রত্যেকটা সাবজেক্ট থেকে, প্রত্যেকটা ধারা থেকে যতভাবে প্রশ্ন করা যায়, প্রশ্ন সলিউশন করা হয়েছে। 2500 প্রশ্ন। প্রত্যেকটি সাবজেক্টের শেষে 100 করে মডেল আছে এবং সলিউশন আছে, এবং একটা ব্লাঙ্ক ওএমআর শিট আছে। সেখানে পরীক্ষা দিবেন এবং সলিউশন মিলাবেন। এই যে দেখেন, ব্লাঙ্ক ওএমআর শিট আছে, এখানে পরীক্ষা দিবেন। এরকম 10টা মডেল আছে, 1000 প্রশ্নের মডেল আছে। বিগত সালের বিজিএস এর যত প্রশ্ন আছে, সলিউশন আছে, দেওয়া হয়েছে। বিগত বছরের বার কাউন্সিলের সকল পরীক্ষার প্রশ্ন এবং সলিউশন দেওয়া হয়েছে। সুতরাং এই বইটা কিনলে বিজিএস এর প্রশ্নের জন্য বই কিনতে হবে না, বার কাউন্সিল পরীক্ষার জন্য প্রশ্ন কিনতে হবে না, একটা বইতেই পাবেন। আর মাত্র 2500 প্রশ্ন পড়ে আপনার পাস নিশ্চিত, এবং পাশের 100% নিশ্চয়তা নিয়ে পরীক্ষার হলে যাবেন, এটা গ্যারান্টি। ঠিক আছে? আল্লাহ যদি সহায় থাকে, আল্লাহর উপরে ভরসা রেখেই কথাটা বলছি। তো ভালো থাকবেন। আর যদি আমাদের বইটা সংগ্রহে নিতে চান, তাহলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এই নাম্বারে 01313 549596, এই নাম্বারে। আমি লিখে দিচ্ছি বোর্ডে: 01313549596, এই নাম্বারে ফোন দিবেন, যোগাযোগ করবেন। বই সংগ্রহের মাধ্যম হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস। আপনারা নিতে চাইলে অবশ্যই ফোন দিবেন। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।